আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে খুব 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 ভালো আছেন। সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি ঠাকুরবাড়ির প্রেম অবহেলা প্রবঞ্চনার গল্প। আমি মৃণালিনী নই, পর্ব 11। আমি ফারহানা। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সকলকে অভিনন্দন। নতুন বউঠান এবার ধীরে ধীরে বলে যায়, রবির কথা আমি অস্বীকার করব না। ও আছে বলেই হয়তো আমি বেঁচে আছি। তোমার জ্যোতিদাকে ভালো করে লক্ষ্য করেছো তুমি? তার সময় কাটে জ্ঞানদা বৌদির সান্নিধ্যে, সময় কাটে নাটক, অভিনয় আর অভিনেত্রীদের সঙ্গে। আমাকে সময় দেওয়ার ফুরসত তার হাতে নেই। হ্যাঁ, যতক্ষণ ঘরে থাকে ভালোবাসা জানায় আমাকে, কিন্তু তখন আমার মনে হয় তার এই ভালোবাসা জ্ঞাপনের কোনো মানে নেই। এ শুধু শরীরই ভালোবাসা, মানসিক নয়। আমার মস্তিষ্কে তখন তীব্র ঘৃণা চাঙিয়ে ওঠে। কঠোর হাতে নিজেকে দমন করি। প্রয়োজন ফুরালে ভালোবাসা সমেত তোমার দাদা সরে পড়ে দূরে, বহু দূরে। বিস্ফারিত চোখে স্বর্ণদী জিজ্ঞেস করে, কি বলছো তুমি এসব? নতুন বৌঠান স্বর্ণদীর কথার সরাসরি কোনো উত্তর দেয় না। অনেকটা স্বাগত কণ্ঠে বলে, আমার কষ্ট ওখানে নয় দিদি, কষ্ট অন্য জায়গায়। বলে চুপ হয়ে যায় নতুন বৌঠান। গবাক্ষ দিয়ে আকাশের দিকে উদাস চোখে তাকিয়ে থাকে। স্বর্ণদী ধীরে ধীরে জিজ্ঞেস করেন, তোমার কষ্ট তাহলে কিসে, কোথায়? দেখো দিদি, তোমাদের সকল ভাই বোনের ঘরে সন্তান আছে, তাদের কলরবে তোমাদের ঘরদোর মুখর থাকে। মাঝে মাঝে শুনি তোমরা সন্তানদের অবাধ্যতার জন্য চিৎকার করে ধমক দিচ্ছ, কিন্তু আমার ঘরের দিকে তাকাও তুমি, কোনো আওয়াজ নেই। ঘরের যেখানে যা সেখানে তাই পড়ে থাকে। আমার ঘরের এগুলো এলোমেলো করার কেউ নেই, ধমক দেওয়ারও নেই কেউ। বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলল কাদম্বরী বৌঠান। স্বর্ণদী নিস্তব্ধ হয়ে বসে থাকলেন অনেকক্ষণ। তিনি নতুনকে কাঁদতে বারণ করেন না, উঠে চোখও মুছিয়ে দেন না তার। কাঁদুক বেচারা, অঝোর ধারায় কেঁদে বুক ভাসাক, কাঁদলে বুক থেকে বেদনা নেমে যাবে। সত্যিই তো নতুনের এই কষ্টের খোঁজখবর তো তিনি কখনো নেননি। তিনি কেন, এবারের কোনো নারীই তো নতুনের সমব্যথী হয়নি। কোনোদিন জানতে চায়নি নতুনের কষ্টটা কোন জায়গায়। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত থেকেছে, স্বামীর সন্তুষ্টি বিধানে আর সন্তানদের লালন পালনে ব্যস্ত রেখেছে নিজেদেরকে। এ অন্যায়, এ ঘোর অন্যায়। এ সময় স্বর্ণদীর 2.5 বছরের কন্যা উর্মিলা লাফাতে লাফাতে মায়ের কাছে আসে। তার আঁচল ধরে কাদম্বরী বৌঠানের কান্নারত মুখের দিকে গভীর চোখে তাকিয়ে থাকে। স্বর্ণদী হঠাৎ খপ করে উর্মিলার হাত চেপে ধরেন, টানতে টানতে নতুনের কাছে নিয়ে যান। গাঢ় কণ্ঠে বলেন, আজ থেকে এ তোমার। সম্পর্ক যাই হোক, তুমি ধরে নাও উর্মিলা তোমার মেয়ে। আজ থেকে তুমি ওর মা। উর্মিলাকে দেখাশোনা আর লালন পালনের ভার আজ থেকে তোমাকে দিলাম। বৌঠানের ভুভুক্ষু মাতৃহৃদয় উতাল পাতাল হয়ে উঠল। দুবাহু জড়িয়ে উর্মিলাকে কাছে টেনে নিল, তাকে চেপে ধরল নিজের বুকে। বৌঠানের 2 চোখে তখন অশ্রুর প্রবল ধারা। উর্মিলা এসবের কিছুই বুঝল না। তার অস্বস্তি হতে লাগলো। একসময় উর্মিলা ডেকে উঠল, মা। স্বর্ণদী বুঝলেন উর্মিলাকে নতুন বুকে চেপে ধরায় সে অস্বস্তিতে তাকে মা বলে ডেকে উঠেছে। নতুন বৌঠান বুঝল উর্মিলা বুঝি তাকেই মা বলেছে। নতুন আরও নিবিড়ভাবে উর্মিলাকে বুকে টেনে নিল। এরপর থেকে উর্মিলা কাদম্বরী বৌঠানের হয়ে গেল। নিঃসন্তান বৌঠান এই ক্ষুদ্র বালিকাকে মাতৃস্নেহে ভালোবাসতে লাগলো। সত্যি যেন সে তার আপন মেয়ে। উর্মিলা নতুন বৌঠানের আদুরে কন্যাকে রূপান্তরিত হলো। সে তাকে স্নান করায়, খাওয়ায়, পড়ায়। উর্মিলাকে ঘিরে নতুন বৌঠানের নতুন জীবন শুরু হয়। ঠিক এই সময় রবিবাবু বিলেত গেল। উর্মিলা নতুন বৌঠানকে দেবরের অনুপস্থিতি টের পেতে দিল না। স্কুলের সময়টুকু ছাড়া সর্বদা নতুন বৌঠানের সঙ্গে সঙ্গেই থাকে উর্মিলা। রবিবাবুর কাছে সংবাদ পৌঁছে গেল তার নতুন বৌঠানের সকল কিছু এখন জুড়ে বসেছে উর্মিলা। তার ছোট ছোট পদধ্বনি এখন বৌঠানের ঘরদোর আঙিনায়। গৃহসজ্জার দ্রব্যাদি এলোমেলো করার ব্যাপারে ভীষণ দক্ষতার পরিচয় দিচ্ছে সে। তার পিছু ধাওয়া করতে করতে এখন নতুন বৌঠানের দিন ফুরায়। উর্মিলা এখন তার ভাগ্নি নয়, কন্যা। রবিবাবুর খবর নেয়ার ফুসরতটুকু এখন বৌঠানের হাতে নেই। অভিমান রবিবাবুকে ঘিরে ধরে। আগে কলকাতায় আমি আসি, বৌঠান। কি করে তুমি আমাকে ভুলে থাকতে পারলে, জেনে নেব তোমার কাছ থেকে।
বয়স 4 বছর পেরিয়ে গেলে বেথুন স্কুলে ভর্তি করানো হয় উর্মিলাকে। স্বর্ণদীর চেয়ে নতুন বৌঠানের আগ্রহ বেশি উর্মিলাকে স্কুলে ভর্তি করানোর ব্যাপারে। উর্মিলার বয়স এখনও 5 বছর হয়নি। ঘুরঘুর করে উর্মিলা। আর একটু পরে ভর্তি করালে হয় না? স্বর্ণদীর এই কথার জবাবে নতুন বৌঠান বলে উঠে, তুমি রাখো তো দিদি, বয়স হয়ে যাচ্ছে মেয়ের, দেখো না এ বাড়ির সব ছোটরা স্কুলে যাচ্ছে, ও না গেলে পিছিয়ে পড়বে যে। স্বর্ণদী আমতা আমতা করে বলতে চেয়েছে, যারা যাচ্ছে তাদের বয়স 5-এর কম না। সরলাকে দিয়েই বিচার করো না। আমি তোমার কথা শুনতে চাই না দিদি, উর্মিলা স্কুলে যাবে, ব্যাস, এই আমার শেষ কথা। স্বর্ণদী হার মানেন। উর্মিলা স্কুলে যায়। উর্মিলায় আসার সময় হয়ে উঠলে ঠাকুরবাড়ির মূল ফটকের দিকে তাকিয়ে থাকে বৌঠান। কখন ওদের পালকি ফটক দিয়ে ঢুকবে এই আশায়। স্কুলের সময়টুকু বাদ দিয়ে অন্য সময় মামিমার পেছন পেছন বৌঠান ছাদের উঠানে, উর্মিলা ও ছাদে। বৌঠান রান্নাঘরে গেলে উর্মিলাও রান্নাঘরে। উর্মিলা তার মায়ের কথা ভুলে যায়। বাবা তো এখন ইংল্যান্ডে। উর্মিলাকে স্কুলে ভর্তি করানোর মাস 2 পর এক ছুটির দিনে বিকেলে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে যায় ঠাকুরবাড়িতে। এই দুর্ঘটনায় সবচাইতে বেশি ক্ষতি হয়ে যায় কাদম্বরী বৌঠানের। সেদিন বিকেলে মেঘ জমেছিল আকাশে। বৃষ্টি নামবে নামবে করছে। হঠাৎ বহুদিন পর ছোট দেবরের কথা মনে পড়ে যায় নতুন বৌঠানের। মনে পড়ে রবিকে নিয়ে খোলা ছাদে বৃষ্টিতে ভেজার কথা। মনে পড়ে রবির আকুলি বিকুলি হয়ে বৃষ্টি স্নাত তাকে ধরবার চেষ্টার স্মৃতি। এই সময় হঠাৎ ছাদে যেতে খুব ইচ্ছে করলো নতুন বৌঠানের। শিথিলভাবে শাড়ি জড়ানো তখন তার শরীরে। ওই অবস্থাতেই ছাদের দিকে রওনা দিল সে। পেছন থেকে উর্মিলা ডাক দিল, মা কোথায় যাও? বৌঠান আস্তে করে বলল, ছাদে। আমিও যাব মা ছাদে তোমার সঙ্গে, বলেই কাদম্বরী বৌঠানের পিছু নেয় উর্মিলা। ছাদে অনেকক্ষণ ঘুরে বেড়ালো উর্মিলা নতুন বৌঠানের সঙ্গে সঙ্গে। হঠাৎ করেই 2-1 ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলো। নতুন বৌঠান তড়িঘড়ি বলে উঠল, উর্মিলা যাও যাও, শিগগির নেমে যাও, বৃষ্টির ফোঁটা গায়ে পড়লে জ্বর হবে তোমার। গোলাপ গাছটাকে সোজা করে দিয়ে আমিই নামছি। উর্মিলা বৌঠানের খুব বাধ্য। মামির কথা শুনে সে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে শুরু করলো। ছাদে ওঠা নামার 2টো সিঁড়ি, একটা পাথরের প্রশস্ত, অন্যটা লোহার তৈরি, ঘোরানো সংকীর্ণ। উর্মিলা নামবার সময় ওই লোহার সিঁড়িটাই বেছে নিল। সিঁড়ি দিয়ে আপনা আপনি নামতে গিয়ে পা ফসকে গেল উর্মিলার, গড়িয়ে নিচে পড়ে গেল। মাথায় ভীষণ চোট পেল। ডাক্তার ডাকা হলো শিগগির, কিন্তু ডাক্তার কিছুই করতে পারলেন না। মারা গেল উর্মিলা। সেই সঙ্গে মরে গেল নতুন বৌঠানের মনটাও। স্তব্ধ বিষণ্ণ হয়ে গেল কাদম্বরী বৌঠান। তার হৃদয় থেকে সকল স্নেহ, ভালোবাসা, উদ্বেগ, উদ্বিগ্নতা, মমতা, আনন্দ নিংড়ে বের করে নিয়ে গেল উর্মিলা। এই সময় বিলেত থেকে ফিরল রবিবাবু। বৌঠানকে দেখে তার ভেতরের সকল অভিমান জল হয়ে গেল। একই চেহারা নতুন বৌঠানের। তার মুখরতা কোথায় গেল? তার খুনসুটি, তার প্রগল্ভতা, সব কোথায় হারিয়ে গেল? রবিবাবু তার সঙ্গে দেখা করতে গেলে ফ্যালফাল করে তাকিয়ে থাকলো বৌঠান। কিছুই বলল না। বৌঠানকে স্বাভাবিকতায় ফিরিয়ে আনার সাধনায় লেগে গেল রবিবাবু। মিষ্টি কথায় বৌঠান যখন কোনো সাড়া দিল না, তখন রবিবাবু বাঁকা পথ বেছে নিল। বৌঠানকে রাগাবার জন্য একদিন বলল, বৌঠান তুমি তো সারা জীবন আমাকে কদাকার বলে গেলে। বোম্বের যে বাড়িতে আমি উঠেছিলাম, সে বাড়ির 16 বছরের তরুণী আনা, যেমন দেখতে সুন্দর তেমনি বিচক্ষণ। তো ওই আমাকে এক সন্ধ্যায় বলল আমি নাকি দেখতে দারুণ সুন্দর। 1000টা তরুণের মধ্য থেকে আমাকে নাকি বেছে নেওয়া যায়। রবিবাবুর এর কথা শুনেও বৌঠান নাকি নিরাবেগ চোখে দেবরের দিকে তাকিয়েছিল। কোনো রকম উদ্বেগ বা উৎকণ্ঠা, ঈর্ষা বা অন্য কোনো কিছু বিচলিত ভাব তার চোখে ফুটে ওঠেনি সেদিন। এসব কথা আমার রবিবাবুর মুখ থেকেই শোনা। বৌঠানের কোনো ভাবান্তর না দেখে রবিবাবু আবার বলেছিল, ব্রাইটনে আমি যে স্কুলে ভর্তি হয়েছিলাম, সেই স্কুলের অধ্যক্ষও বলেছিল আমার মতো সুন্দর মুখের ছাত্র তার স্কুলের দ্বিতীয় কেউ নেই। তারপর একটু থেমে কৌতুক মেশানো কণ্ঠে রবিবাবু আবার বলে উঠেছিল, তুমি কি বলো বৌঠান? সত্যিই কি আমি সুন্দর? যদি তাই হয়, তোমার আগের কথাগুলো ফিরিয়ে নিতে হবে কিন্তু।
বলতে বলতে বৌঠানের হাত ধরেছিল রবিবাবু। এই সময় বৌঠান বিষণ্ণ চোখ তুলে সামান্য একটু হেসেছিল শুধু। রবিবাবুর তখন মনে হয়েছিল এরকম হাসতে জানে যে নারী, তার বেদনাকে সকলের গোচরে নিয়ে আসার দরকার নেই। জ্যোতিদা তার মানময়ী নাটকটি মঞ্চস্থ করার তোড়জোড় শুরু করেছিল। স্ত্রীর দিকে ফিরে তাকাবার জো নেই তার। কুশীলবদের নিয়ে মহড়া ইত্যাদি নিয়ে সময় কাটে জ্যোতিদার। এই সময় একদিন তার সামনে এসে দাঁড়ালো রবিবাবু। বলল, দাদা, নতুন বৌঠানকে দিয়ে অভিনয় করাতে হবে। অভিনয়? নতুনকে নিয়ে অভিনয়? আকাশ থেকে পড়ল জ্যোতিদা। অবিচল কণ্ঠে রবিবাবু বলল, হ্যাঁ, অভিনয়। তোমার নাটক মানময়ী অভিনয় করবে বৌঠান। তুমি ব্যবস্থা নাও। এসব কি বলছো তুমি রবি? অভিনয় করা কি চারটিখানি কথা? ও পারবে না। তাছাড়া নতুন এখন খুবই বিমর্ষ। একটা চপল মেয়ের ভূমিকায় সে অভিনয় করতে পারবে না। রবিবাবু তাড়াতাড়ি বলে উঠল, পারবে, বৌঠান অভিনয় করতে পারবে, আমি শিখিয়ে পড়িয়ে নেব। তারপর চাপা স্বরে বিষণ্ণ গলায় রবিবাবু আরও বলল, দাদা, বৌঠানের মন ভালো নেই এখন। একটা ঘরের কোণের মধ্যে আছে। সেই চক্রবহু থেকে তাকে বের করে আনতে হবে, না হলে বড় ক্ষতি হয়ে যাবে আমাদের। জ্যোতিদা আমতা আমতা করে বললেন, দেখো নতুনকে রাজি করাতে পারো কি না। সেই দায় আমার দাদা, উচ্ছ্বসিত গলায় রবিবাবু বলে উঠল। মানময়ী নাটক মঞ্চস্থ হলো জোড়াসাঁকুর ঠাকুর বাড়িতে। প্রধান তিনটি ভূমিকায় অভিনয় করল রবিবাবু, জ্যোতিদা আর কাদম্বরী বৌঠান। রবিবাবু মদনের, জ্যোতিদা ইন্দ্রের আর উর্বশীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল নতুন বৌঠান। এই নাটকে বৌঠান শুধু অভিনয়ই করল না, মিষ্টি কণ্ঠে আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি গানটিও গাইল। তারপরও এই গান অভিনয় বৌঠানের ভেতরের বেদনাকে সরাতে পারল না। এক ধরনের মানসিক যাতনা তাকে ঘিরে রাখল সর্বদা। আমি একদিন রবিবাবুকে জিজ্ঞেস করেছিলাম, তাহলে তোমার সমস্ত চেষ্টা বিফলে গেল? বৌঠানকে স্বাভাবিক জীবনে আর ফিরিয়ে আনতে পারলে না তুমি? এই সময় রবিবাবু কঠোর কণ্ঠে বলে উঠল, ফিরিয়ে আনবো কী করে? দাদার বেয়ারা জীবনযাপনের জন্য বৌঠানকে আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারিনি আমি। কীরকম? তোমার কথার আগা পাঁচতলা তো কিছুই বুঝতে পারছি না আমি, জিজ্ঞেস করেছিল। ওই দিন আর কোনো কথা বলেনি রবিবাবু, মাথা নিচু করে বসেছিল। রবিবাবু সেদিন আমার প্রশ্নের উত্তরের স্পষ্ট কিছু না বললেও শেষ পর্যন্ত আমার কাছে অস্পষ্ট থাকেনি। আমি ধীরে ধীরে সব কিছু জানতে পেরেছি। প্রথমবার বিলেত অবস্থানকালে ব্রাইটন থেকে লন্ডনে এসে রবিবাবু সুরে আর সুরায় মগ্ন হয়ে পড়েছিল। কিছু স্তাবকও যে তার সে সময় জোটেনি এমন নয়। সেই স্তাবকদের মধ্যে নারীও ছিল। লন্ডনে রবিবাবুর মধ্যে দ্বারকানাথের রক্ত টগবগিয়ে উঠতে চেয়েছিল। শ্বশুর ঠাকুরের কাছে সংবাদ পৌঁছে যায় রবিবাবুর বেপথী জীবনযাপনের কথা। বড়কর্তা টেলিগ্রাম পাঠালো সত্যেন্দাকে, যত শিগগির সম্ভব রবিকে কলকাতায় পাঠানোর ব্যবস্থা নেও। সে কারণে রবিবাবুর কলকাতায় ফিরে আসা। তার সম্পর্কে আমি যে এগুলো কথা লিখছি তার অনুকূলে কিন্তু প্রমাণ আছে। কলকাতায় ফিরে আসার পর আত্মীয় বন্ধুদের মধ্যে বিরূপ গুঞ্জন ওঠে। সবাই বলতে শুরু করে, সিভিল সার্ভিস বা ব্যারিস্টারি পাস না করেই রবি ফিরে এসেছে। যাকে তাকে দিয়ে তো আর সব কাজ হয় না, সত্যেন বলে পেরেছে। রবির পক্ষে তা কখনো সম্ভব নয়। রবিবাবু অতিষ্ঠ হয়ে ঠিক করলো সে আবার বিলেত যাবে, ব্যারিস্টারি পাশ করে আসবে। দ্বিতীয়বার বিলেত যাবার অনুমতি চেয়ে পিতার কাছে চিঠি লিখল রবি। পিতা কিন্তু আগেই পুত্রের ওপর বিশ্বাস হারিয়ে বসে আছে। বিলেতে তার উশৃঙ্খল জীবনযাপনের কথা পিতা এখনও ভুলতে পারেনি। তারপরও ওই দিক দিয়ে অকৃতি সন্তানটির মধ্যে শুভ বুদ্ধির উদয় হয়েছে ভেবে তার প্রস্তাবে তিনি রাজি হলেন। সে সময় পুত্রকে একটি পত্র লিখেছিলেন শ্বশুর ঠাকুর। সেই চিঠি মাত্র সেদিন পড়ার সুযোগ আমারও হলো। রবিবাবু যখন আমার সঙ্গে তার বাল্য, কৈশোর আর তারুণ্যের গল্প করত, আমি মাঝে সাঝে তার তখন লন্ডন জীবনযাপনের কথা জিজ্ঞেস করতাম। তখন সে শুধু আমাকে বিলেতি ঐশ্বর্যের গল্প শোনাতো আর শোনাতো, তার গান ও শিক্ষা, ভাষা শিক্ষার গল্প। সেখানে যে সে বেপথী জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছিল, সেখানে তার যে অশুভ বুদ্ধির উদয় হয়েছিল, সে কথা সে কখনো আমাকে বলেনি। সেদিন শ্বশুর ঠাকুরের
সেদিন শ্বশুর ঠাকুরের রবিবাবুকে লেখা চিঠি পড়ে আমার সব কিছু স্পষ্ট হয়ে উঠেছিল। শ্বশুর ঠাকুরের চিঠিটি ছিল এরকমের: প্রাণাধিক রবি, আগামী সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডে যাওয়ার স্থির করিয়াছ এবং লিখিয়াছ যে আমি ব্যারিস্টার হইব। তোমার এই কথার উপরে এবং তোমার শুভবুদ্ধির উপরে নির্ভর করিয়া তোমাকে ইংল্যান্ডে যাইতে অনুমতি দিলাম। তুমি সৎ পথে থাকিয়া কৃতকার্য হইয়া দেশেতে যথাসময়ে ফিরিয়া আসিবে, এই আশা অবলম্বন করিয়া থাকিলাম। সত্যেন্দ্র পাঠাবস্থাতে যতদিন ইংল্যান্ডে ছিলেন ততদিন 240 টাকা করিয়া প্রতি মাসে পাঠাইতেন। তোমার জন্য মাসে 240 টাকা নির্ধারিত করিয়া দিলাম। ইহাতে যত পাউন্ড হয় তাহাতেই তথাকার তোমার যাবতীয় খরচ নির্বাহ করিয়া লইবে। বারে প্রবেশের ফি এবং বার্ষিক চেম্বার ফি আবশ্যকমে পাইবে। তুমি আবার ইংল্যান্ডে গেলে প্রতি মাসে নিম্নকল্পে একখানা করিয়া আমাকে পত্র লিখিবে। তোমার থাকার জন্য ও পড়ার জন্য সেখানে যাইয়া যেমন ব্যবস্থা করিবে তাহার বিবরণ আমাকে লিখিবে। গতবার সত্যেন তোমার সঙ্গে ছিলেন, এবার মনে করিবে আমি তোমার সঙ্গে আছি, আমার স্নেহ জানিবে। ইতি ভাদ্র 1287 বঙ্গাব্দ। প্রথমবার বিলেত প্রবাসের সময় বড়কর্তা রবিবাবুর ওপর বিশ্বাস হারিয়েছিলেন। সে সময় তার যে শুভবুদ্ধির অভাব ঘটেছিল তা শ্বশুর ঠাকুরের চিঠিতে স্পষ্ট। রবিবাবু কি সে সময় অসৎপথের পথিক হয়ে গিয়েছিলেন? নইলে কেন বড়কর্তা শুধু সৎপথে থাকিয়া কৃতকার্য হইয়া দেশেতে যথাসময়ে ফিরিয়া আসিবে জাতীয় কথা লিখিবে? তিনি রবিবাবুর ওপর ভীষণ বিরক্ত হয়েছিলেন। তার ছোট পুত্রটি যে ঠাকুরবাড়ির মান মর্যাদার কথা বেমালুম ভুলে অমর্যাদাকর জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিল তা সর্বাংশে বিশ্বাস করেছিলেন শ্বশুর ঠাকুর। দ্বিতীয়বার বিলেতে গিয়ে রবিবাবু যে আগের মতো অস্থির জীবনযাপন করবে না সে ব্যাপারে বড়কর্তা শঙ্কাগ্রস্ত ছিলেন। কোনো খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য যেমন বাবা মার তাদের সন্তানদেরকে দিব্যি দেন, সেই সময় দিব্যিরই প্রতিধ্বনি শোনা যায় শ্বশুর ঠাকুরের চিঠি থেকে। পুত্রের পাশে পাশে পিতার অবস্থানের কথা উল্লেখ করে শঙ্কাগ্রস্ত পিতা লিখতে বাধ্য হয়েছিল, এবার মনে করিবে আমি তোমার সঙ্গে আছি। এই চিঠি পড়ার পর আমার ভেতরে আকুলি বিকুলি শুরু হয়েছে। রবিবাবু লন্ডনে আসলে কি করেছিল, তার জন্য শ্বশুর ঠাকুর এত ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন, এই রহস্যের উন্মোচন আমাকে করতেই হবে। একদিন রবিবাবুর লন্ডন জীবনের তথ্য আমি অবগত হইলাম। লন্ডনে স্কট পরিবারের অতিথি হয়েছিলেন সে। ডক্টর স্কটের 4 মেয়ে, বড় মিস কে, মেঝো মিস জে, সেজো মিস এল এবং ছোট মিস এস। রবিবাবু একসঙ্গে 2 কন্যার প্রেমে পড়ল। মিস এল এবং মিস এসকে নিয়ে তার দোটানাটানি প্রেম। কখনো সে মিস এলকে সঁপে দিচ্ছে তার হৃদয়, আবার কখনো মিস এসকে নিয়ে বিভোর হচ্ছে। শেষ পর্যন্ত মিস এল মানে লুসিকেই সে মন প্রাণ উৎসর্গ করল। রবিবাবু লুসিতে আত্মহারা। লন্ডনের উন্মুক্ত বাতাবরণ রবিবাবুর দেহ ও মনকে উতলা করে তুলল। পিয়ানো বাজানোরত উদ্বিগ্ন যৌবনা লুসি রবিবাবুর মনে দাও দাও আগুন জ্বালিয়ে দিল। কখনো ভালোবাসার অতিশয্যে রবিবাবু জড়িয়ে ধরলেন লুসিকে, আবার কখনো তার 2 গালে এঁকে দিলেন ভালোবাসার প্রগাঢ় চিহ্ন। রবিবাবুর এসব বেপথী জীবনযাপনের সংবাদ শ্বশুর ঠাকুর অবগত হয়েছিলেন একদিন, তাই তাকে ফিরিয়ে এনেছিলেন লন্ডন থেকে। ফলে দ্বিতীয়বার লন্ডনে যাওয়ার প্রস্তাবে এরকম চিঠি লিখতে বাধ্য হয়েছিলেন শ্বশুর ঠাকুর। কিন্তু পিতার অনুমতি পেয়েও সেবার রবিবাবুর বিলেত যেতে পারল না বললে ভুল হবে, গেল না বললেই সত্যের অপলাপ হয় না। রবিবাবুর দ্বিতীয়বার বিলেত যাবার মুখেই নতুন বৌঠান আত্মহত্যা করবার চেষ্টা করে। এই ঘটনায় জোড়াসাঁকো ঠাকুর পরিবার বিশৃঙ্খলার প্রতিঘাতে ভেঙে পড়ে। এই ধরনের আত্মহত্যার উদ্যোগ ঠাকুর পরিবারে এই প্রথম। এরকম অভাবিত ঘটনায় এ বাড়ির প্রত্যেকে হকচকিয়ে যায়। একটু সুস্থির হয়ে প্রায় সবাই কাদম্বরী বৌঠানকে দোষ দিতে থাকে। ঠাকুর বাড়ির সুনাম ও মান মর্যাদাকে দুর্নামে সমুদ্রে বিসর্জন দেওয়ার উদ্দেশ্যেই নতুন বৌঠান আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে সবাই বিশ্বাস করল।
বিশ্বাস করেনি একজন, সে রবিবাবু। বলেছিল বৌঠানকে সবাই দোষ দিলেও আমি দেইনি তাকে। প্রায় 19 বছরের দাম্পত্য জীবন আমার। 10 বছরের কাছাকাছি বয়সে আমার সঙ্গে রবিবাবুর বিয়ে হয়েছিল। মাসখানেক আগে আমার বয়স 28 বছর পুষিয়ে গেল। 3 কন্যা আর 2 পুত্রের জন্ম দিয়েছি আমি। হঠাৎ আমার ইচ্ছে জাগলো আমার দাম্পত্য জীবন সম্পর্কে কিছু লেখার। বাইরের মানুষ জানে রবিবাবু আর মৃণালিনীর দাম্পত্য জীবন অনেক সুখের, কিন্তু প্রকৃত সত্য হলো এটা, রবিবাবু আমাকে কাদম্বরী বৌঠানের মতন ভালোবাসেননি, আনার মতো পছন্দ করেননি, আর ইন্দিরার মতো মর্যাদাও দেয়নি। রবিবাবু কোথায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পুত্র, আর কোথায় আমি ফুলতলি গ্রামের বেনি মাধবের মেয়ে ভবতারিণী। মন মানসিকতা আর দেহ সংগঠনের তুল্য মূল্যে অনেক ফারাক আমাদের দুজনের মধ্যে। আমার পিতৃদণ্ড নামক পাল্টে দিয়েই রবিবাবু প্রথম জানান দিয়েছিল আমাকে সে জীবনের শুরুতেই কতটুকু অপছন্দ করে। বিয়ের পর প্রথম রাতেই রবিবাবু আমাকে বলেছিল, আমার কাছে তুমি ভবতারিণী নও, তুমি মৃণালিনী। কেন রবিবাবু আমার নাম পাল্টে দিয়েছিল সে কথা সেদিন জিজ্ঞেস করার বয়স ও সাহস আমার ছিল না। রবিবাবুর কথাকে নীরবে মেনে নিয়েছিলাম সেদিন, কিন্তু জিজ্ঞাসাটা আমার মনের মধ্যে থেকে গিয়েছিল। রবিবাবুর অন্য ভাইরা তাদের বউদের নাম পাল্টায়নি, সবাই তাদের স্ত্রীদেরকে পিতৃদত্ত নামে এই বাড়িতে পরিচিত হবার সুযোগ করে দিয়েছিল। শুধু বঞ্চিত হয়েছিলাম আমি। এখানে কেউ কেউ হয়তো প্রশ্ন তুলবেন, কাদম্বরীর নামটা তো পাল্টানো নাম, মাতঙ্গিনী থেকে কাদম্বরী করা হয়েছে। কথাটা সত্যি নয়। কাদম্বরী বৌঠানের বাপের বাড়িতে মাঝে মাঝে কেউ কেউ নতুন বৌঠানকে মাতঙ্গিনী নামে সম্বোধন করত, কিন্তু সেখানে নতুন বৌঠান কাদম্বরী নামেই বেশি সম্বোধিত হতো। ঠাকুর বাড়িতে নতুন বৌঠানের কাদম্বরী নামটাকেই গ্রহণ করা হয়েছিল, কিন্তু আমার ক্ষেত্রে সেরকম হয়নি। কিন্তু আজ আমি জেনে গেছি এত রকমের বৈচিত্র্যময় নাম থাকা সত্ত্বেও সে রাতে কেন রবিবাবু আমার নাম মৃণালিনী রেখেছিল। রবিবাবুর জীবনে আনা তরখর অন্যরকম একটা মাত্রা নিয়ে উপস্থিত হয়েছিল। রবিবাবু আনার নাম দিয়েছিল নলিনী। গভীরভাবেই এই তরুণীকে ভালোবেসেছিল রবিবাবু, নইলে কেন এতগুলো বছর পেরিয়ে আসার পরও আমার যখন নতুন নাম রাখার তাগিদ অনুভব করলো রবিবাবু, নাম রাখলো ওই নলিনী। মৃণালিনী আর নলিনী তো সমার্থক শব্দ, যা নলিনী তাই মৃণালিনী। বিয়ের অনেক দিন পর এক শীত দুপুরে আমরা পাশাপাশি শুয়েছিলাম। রথি মাধুরী দর দালানে অন্য শিশুদের সঙ্গে খেলতে গেছে। দরজা ভেজানো ছিল। রবিবাবু আমাকে দুবাহু দিয়ে জড়িয়ে ধরে সোহাগে মত্ত হয়ে উঠেছিল। আমার ঠোঁটে গণ্ডদেশে তার আদরের ঠোঁট বুলিয়ে যাচ্ছিল, আর মৃদু অথচ গাঢ় কণ্ঠে বারবার বলছিল, মৃণালিনী, আমার মৃণালিনী। আমারও উচিত ছিল তার আদরের প্রত্যুত্তর দেওয়া, কিন্তু আমি ওই সময় কেন জানি আমার ভেতরে কোনো সাড়া পাচ্ছিলাম না। রবিবাবুর সেই দুপুরে ভরিয়ে দেওয়া সোহাগের মধ্যে হঠাৎ আমার নাম পাল্টানোর কথাটি মনে পড়ে গিয়েছিল। আমি বারবার চেষ্টা করছিলাম কথাটিকে আমার মন থেকে ঝেঁটিয়ে বের করে দিতে, কিন্তু পারছিলাম না। আমার নিজের অজান্তেই ওই সময় মুখ দিয়ে বেরিয়ে এসেছিল, আচ্ছা, তুমি আমার পিতৃদত্ত নামটা পাল্টেছিলে কেন? মৃণালিনী নামটাই বা রাখতে গেলে কেন? আমার কথা শুনে হঠাৎ রবিবাবু অদর থেমে গিয়েছিল। এক ধরনের শিথিলতা আমি তার দেহ ও চেহারায় লক্ষ্য করেছিলাম। তারপরও আমি জিজ্ঞেস করেছিলাম, মৃণালিনী কেন? রবিবাবু অলস ভঙ্গিতে উত্তর দিয়েছিল, এমনিতেই ভালো লেগেছিল বলেই নামটা দিয়েছিলাম। মৃণালিনী মানে পদ্ম, নলিনীও তাই। তুমি আনার নাম দিয়েছিলে নলিনী। নলিনী তোমার তরুণ বুকে বিপুল একটা জায়গা করে নিয়েছিল। তাকে ছেড়ে আসার পরও ভুলতে পারোনি তাকে। স্ত্রীকে ওই নাম দিয়ে নিত্যদিন সেই আনা তরখরেরকে নিয়ে তোমার মানসিক জীবনযাপন। আমি রবিবাবুর চোখে চোখ রেখে সেবেলা কথাগুলো বলেছিলাম। কি পাগলামি করছো তুমি? মন গড়া সংযোগ ঘটিয়ে কাহিনী তৈরি করছো তুমি। রবিবাবুর গলাতে দৃঢ়তার অভাব ছিল। আমি আমার উত্তর পেয়ে গিয়েছিলাম সেই দুপুরে। রবিবাবুর নড়বড়ে কণ্ঠে তার ভেতরের আসল চিত্রকে স্পষ্ট করে তুলেছিল। আমি আর কথা বাড়াইনি।
চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে নীরবে তাকিয়ে থেকেছিলাম। রবিবাবুর কি অবস্থা জানি না, আমার কিন্তু সে সময় খুব অসহ্য লাগছিল তাকে। তার পাশ থেকে উঠে যেতে ইচ্ছে করছিল, কিন্তু আমার সে সাহস ছিল না। এত বড় মাননীয় একজন লোককে ওভাবে কষ্ট দিতে আমার মন চাইছিল না। এই সময় আমাকে বাঁচিয়ে দিয়েছিল মাধুরী। দরজার বাইরে থেকে ডেকে উঠেছিল, মা। আমি রবিবাবুর পাশ থেকে উঠে যাবার একটা সুযোগ পেয়ে গেলাম। আঁচল ঠিক করে বিছানা থেকে নেমে বসেছিলাম। আয় মা। এরপরও আমি আজীবন রবিবাবুর মৃণালিনী হয়ে চেষ্টা চালিয়ে গেছি। রবিবাবু ভালোবেসেছে আনা তরখরকে, ভালোবেসেছে তার নতুন বৌঠানকে, আমাকে ভালোবাসেনি। বৌঠানের আত্মহত্যার প্রসঙ্গটি টেনে আমি জিজ্ঞেস করেছিলাম, কেন তুমি বৌঠানকে দোষ দাওনি? আত্মহত্যা যেমন কলঙ্কের, আত্মহত্যার চেষ্টাও তেমনি নিন্দার। কি বলো? আমি মানি না। তুমি আজ স্থান ও সময়ের দূরত্বে দাঁড়িয়ে নির্দ্বিধায় কথাগুলো বলে যাচ্ছ, কিন্তু বাস্তবতা তা নয়। একজন বাইরের মেয়ে বলে, সহায়হীন বলে সবাই সেদিন তাকে আত্মহত্যার কলঙ্কে কলঙ্কিত করতে চেয়েছিল, কিন্তু কেউ ভেবে দেখেনি বৌঠানের অন্তরের ব্যথাটি। রবিবাবু ধীরে ধীরে বলে গেছে, সে কেমন আমি জানতে চেয়েছি। রবিবাবু আমাকে বুঝিয়েছিল একটা বিরূপতার মধ্যে ঠাকুর বাড়িতে নতুন বৌঠানের জীবনযাপন। এ বিরূপতা জ্ঞানদা বৌদির, এ বিরূপতা সন্তান ধারণের অক্ষমতার। সন্তান হিসেবে যাকে আঁকড়ে ধরেছিল বৌঠান, দুর্ঘটনায় তার মৃত্যু ঘটেছিল। প্রচণ্ড আঘাতে ভেঙে পড়েছিলেন বৌঠান। রবিবাবুর হাজার চেষ্টা চালিয়েও তাকে স্বাভাবিক করতে পারেনি। 12 বছরের বিবাহিত জীবনে প্রকৃত স্বামী সান্নিধ্য যাকে বলে, তা খুব ভালো করে পায়নি বৌঠান। এসব কারণে নতুন বৌঠানের চারদিক থেকে দিনের আলো নিভে এসেছিল। সে ঠিক করেছিল আত্মহত্যায় শ্রেয়, কিন্তু সে যাত্রায় বেঁচে গিয়েছিল বৌঠান। এই ঘটনার পর বড়কর্তার নির্দেশে জ্যোতিদা নতুন বৌঠানকে নিয়ে দেশ ভ্রমণে বেরিয়ে পড়েছিল। বৌঠান প্রথমে রাজি হয়নি। জ্যোতিদাও যে স্ব উদ্যোগে কদম্বরী বৌঠানকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন তা নয়। শ্বশুর ঠাকুরের কড়া নির্দেশে জ্যোতিদা বেরোতে বাধ্য হয়েছিল। বড়কর্তা বেশিরভাগ সময় ঠাকুরবাড়ির বাইরে অবস্থান করলেও অন্দরমহলের কূটনীতি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। ভেতর মহলের অধিকাংশ স্ত্রী কন্যা দাসীদের রসনা সে শিথিল তাও অবগত ছিল তিনি। প্রতিকূল পরিবেশ আর নিজের সন্তানের বিশৃঙ্খল জীবনযাপন শ্বশুর ঠাকুরের মনকে কাদম্বরী বৌঠানের অনুকূল করে তুলেছিল। তিনি ভেবেছিলেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির পরিবেশ থেকে কিছু দিনের জন্য দূরে থাকলে হয়তো জ্যোতিদা এর বউ সুস্থ জীবনযাপনে ফিরে চলে আসবে। রবিবাবুর এইসব কথা বলার এক ফাঁকে আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি যাওনি সঙ্গে বেড়াতে? কেন জানি রবিবাবুর মেজাজটা অত্যন্ত রুক্ষ হয়ে উঠেছিল। আমার প্রশ্নকে হেসে উড়িয়ে দিতে পারত সে। বলতে পারত, কি যে বলো, আমি কেন যাব? ব্যথাতুর বৌঠান স্বামী সান্নিধ্যে আনন্দ পাবে, আমি কেন তাদের মাঝখানে ঘুরে বেড়াবো? কিন্তু রবিবাবু ওদিকে গেল না। রূঢ় কণ্ঠে বলে উঠল, কি বলতে চাইছো তুমি? ওদের সঙ্গে আমি গিয়েছিলাম কি না মানে? আমি অভ্যস্ত শান্ত কণ্ঠে বলেছিলাম, অন্যান্যবার তো তুমি গিয়েছিলে তাদের সঙ্গে। ওই যে শ্রীরামপুরে চাপদানির বাগান, মোরান সাহেবের বাগান বাড়ি। এবার তীব্র গলায় রবিবাবু বলে উঠল, অশিক্ষিত নারীর মতো কথা বলছো কেন? বাগান বাড়ির কথা বলে কি বোঝাতে চাইছো তুমি? আমি কিন্তু কিছুই বোঝাতে চাইনি। রবিবাবু তো এর আগে জ্যোতিদা বৌঠানের সঙ্গী হয়েছিল, আনন্দ উল্লাসে দিন কেটেছে তাদের। সেবারও তাদের সঙ্গে গিয়েছিল কিনা তা জানতে চেয়ে কোনো অপরাধ করেছি বলে তো আমার মনে হলো না। আমার সহজ জিজ্ঞাসার উত্তরে এত কঠিন গলায় রবিবাবু এসব কি বলল? অশিক্ষিত নারী বলল আমাকে? হ্যাঁ, আমি যে অশিক্ষিত ছিলাম সেটা তো ইতিহাস সাক্ষ্য দেবে। অশিক্ষিত ছিলেন জ্ঞানদা বৌদি, অশিক্ষিত ছিল নতুন বৌঠান। আমিও শুধু অক্ষর জ্ঞানটা নিয়েই শ্বশুরবাড়িতে এসেছিলাম, কিন্তু আমার হৃদয়বান শ্বশুর আমাকে অশিক্ষিত করে রাখেননি। ইংরেজি শেখার জন্য তিনি আমাকে লরেটে হৌসে পাঠিয়েছিলেন। বিয়ের পরবর্তী 2 বছর আমি খুব যত্ন নিয়ে ইংরেজি শিখেছিলাম। এই রবিবাবু নিজেই ইংরেজির পাশাপাশি রামায়ণাদি গ্রন্থের সংস্কৃত শ্লোকের অর্থ যাতে আমি অনুধাবন করতে পারি সে ব্যবস্থা নিয়েছিলেন। তাছাড়া রবিবাবুর ভ্রাতৃস্পুত্র বলেন্দ্রনাথ আমাকে ইংরেজি, সংস্কৃত ও বাংলায় দক্ষ করে তুলেছিলেন।
তবে জ্ঞানদা বৌদি বা কাদম্বরী বৌঠানের মতো শিক্ষিত হয়ে ওঠা হয়তো আমার পক্ষে সম্ভব হয়নি। তাই হয়তো আমার স্বল্প শিক্ষিত হবার ব্যাপারটি রবিবাবু তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারেননি। সে হয়তো আমাকে শিক্ষায় কাদম্বরী বৌঠান বা আনা তরখর বানাতে চেয়েছিলেন। আমি রবিবাবুর সে আশা পূরণ করতে ব্যর্থ হয়েছি। শুধু সময়ের অভাবেই তা সম্ভব হয়নি। বলা যায় রবিবাবুই আমাকে শিক্ষিত হয়ে ওঠার সুযোগ দেয়নি। 19 বছরের বিবাহিত জীবনে অধিকাংশ সময়ই তো আমাকে আতুর ঘরে কাটাতে হয়েছে। বিয়ের 2 বছর পর আমার প্রথম সন্তান বেলা জন্মালো। ঠিক পরের বছর দ্বিতীয় সন্তান রথীন্দ্রনাথ এলো আমার পেটে। 15 বছর বয়সে মা আমি। দুটো বাচ্চা নিয়ে কি যে হাল আমার, তা সহজে অনুমেয়। বছর 3 কাটতে না কাটতেই রবিবাবুর তৃতীয় সন্তানের জন্ম দিল আমার গর্ভে। রেণুকার বয়স 2 বছর হতে না হতেই চতুর্থ সন্তান মীরার জন্ম হলো। আমার শরীর তখন ক্লান্ত। মানসিক অবসান্নতা আমাকে পেয়ে বসেছে। এতগুলো ছেলে মেয়ে নিয়ে আমি তখন পাগল প্রায়। রবিবাবু তখন তার বিশ্ব নিয়ে মশগুল। সাহিত্য রচনা, নানান সভা সমিতিতে যোগদান আর জমিদারির দেখভালে সে পরিপূর্ণভাবে মগ্ন। নতুন সন্তান দেখাশোনার সমুদয় দায়িত্ব আমার ওপর। সংসার আর সন্তান নিয়ে আমি তখন দিশেহারা। মনে করেছিলাম মীরার জন্মের মধ্য দিয়ে আমার মা হবার ব্যাপারটি সমাপ্ত হবে, কিন্তু দুর্ভাগ্য আমার, মীরাতে রবিবাবু থেমে গেল না। মীরার জন্মের ঠিক পরের বছর রবিবাবু সমীন্দ্রকে জন্ম দিল আমার পেটে। 21 বছরের একজন নারীর পক্ষে 5টি সন্তান লালন পালন করা সম্ভব কিনা তা ভাবার বিষয়। তারপরও আমি কিন্তু ভেঙে পড়িনি। ঠাকুরবাড়ির কোলাহলের মধ্যে 5টি সন্তানের বোঝা কাঁধে নিয়ে আমি অবিরাম রবিবাবুর উপযুক্ত হয়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা করে গেছি। কিসে রবিবাবুর সুখ, কিসে তার স্বাচ্ছন্দ্য, অবিরত তার অনুসন্ধান করে গেছি। কিন্তু আজ রবিবাবুর কথা শুনে আমার মনে হলো আমার সকল সাধনা, সকল চেষ্টা নিরর্থক। নইলে কেন অশিক্ষিত নারীর সঙ্গে আমার তুলনা করলো রবিবাবু? আসলে রবিবাবু আমার সঙ্গে নিবিড় সান্নিধ্যে কাটানোর সময়ও মনে হয়েছে রবিবাবু আমার নয়, অন্য কারো। মনকে জিজ্ঞেস করেছি সেই অন্যজন কে? মন বলেছে কাদম্বরী। সেদিন কিন্তু রবিবাবুর তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে ওঠার উচিত জবাব দিয়েছিলাম আমি। বলেছিলাম, তোমার বিদ্যার তুলনায় আমি অশিক্ষিত মানি, কিন্তু জ্ঞানদা বৌদির বাদে অন্যান্য বৌদের তুলনায় আর অশিক্ষিত যদি হয়েই থাকি, সে তোমার জন্য। তুমি আমাকে শিক্ষা গ্রহণ করার সুযোগ দাওনি। রবিবাবুর বিস্ফারিত চোখে জিজ্ঞেস করেছিল, আমি সময় দেইনি মানে? বিশদে যাব না, শুধু বলবো 9 বছরে 5টি সন্তান জন্ম দিয়েছ তুমি। নিজের দিকে তাকানোর পর্যন্ত অবকাশ দাওনি তুমি আমাকে। আমি বলেছিলাম। রবিবাবুর মুখ রা নেই। আসলে সে কি বলবে ভেবে ঠিক করতে পারছিলেন না। তার বোকাশোকা সহজ সরল গ্রামীণ স্ত্রীটি কি বলছে এসব? এত কঠিন কথা শুনবার জন্য প্রস্তুত ছিল না রবিবাবু। অনেকটা স্তম্ভিত হয়ে গিয়েছিল। আমি সুযোগ নিলাম, আবার বললাম, তোমার দিদিমা দিগম্বরী দেবী 6 বছর বয়সে প্রিন্স দ্বারকানাথের বউ হয়ে এ বাড়িতে এসেছিল। লেখাপড়া জানতেন না তিনি। তোমার ঠাকুরদা কোনোদিন অশিক্ষার খোঁটা দেয়নি তাকে। তোমার ঠাকুরদা তোমার ঠাকুরমাকে প্রচণ্ড ভয় করতেন বলে শুনেছি। তোমার বাবা মানে আমার শ্বশুর ঠাকুরের কথাই ধরো, 6 বছর বয়সে বিয়ে করেছিলেন স্বর্গীয় কর্তামা সারদা দেবীকে। তিনি পড়তে পারতেন না, সাক্ষী তুমি। তোমাকেই তো আমি রামায়ণ মহাভারত পড়ে শোনাবার জন্য ডাকতেন অন্দরমহলে। তুমি কি কখনো শুনেছ অশিক্ষিত নারী বলে তোমার পিতা শাশুড়ি মাতাকে অপমান করেছিলেন? পিতামহ বা পিতা যা করেননি তা তুমি আজকে করলে। পরোক্ষে অশিক্ষিত ডাকলে আমাকে। এ আমার দুর্ভাগ্য নয় তো কি? আমার তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখে রবিবাবু সেদিন একেবারে নিমিয়ে গেল। সাহিত্যিক মানুষ, কথার পিঠে কথা জুড়ে সেদিন সে অনেক কথা বলতে পারত আমাকে। কিন্তু কি আশ্চর্য, আমার এতগুলো কথা শোনার পরও কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখালো না সে। অনেকক্ষণ চুপ মেরে থাকলো শুধু। তারপর মাথা তুলে আমার দিকে সরাসরি তাকিয়ে বলল, না, সে যাত্রায় বৌঠানের সঙ্গে আমি যাইনি। যেতে চাওনি? ভেবেছি ওরা স্বামী স্ত্রী মিলে নিজেদের জীবন সম্পর্কে বোঝাপড়া করুক। দাদা ক্ষমা প্রার্থনা করুক বৌঠানের কাছে আমার দাদাকে ঘিরে তার যেসব
অস্বস্তি বৌঠান তা ঝেড়ে কেশে বলুক। ওই সময় আমি বেমানান তাদের মধ্যে, তাই আমি যাইনি।